হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। আজকে একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি। আমি আগেই বলছিলাম যে এতগুলো এপিসোড হয়ে গেল, কিন্তু সেইভাবে এটার কোনো নাম দেওয়া হয়নি। তো এই এপিসোডটার জন্যই একটা নতুন নাম মাথায় এলো, আর সেখানে নিবেদিতা আছে আমার সাথে। আমি আস্তে আস্তে সবে যাব। তো আজকে আমার শোটার নাম দিয়েছি টক শো। টক শো তো অবশ্যই, কারণ এটা আলোচনা একটা সভা মতোই বলা যায়। ডিসকাশন হবে, সবাই যে যার নিজের মতো কোয়েশ্চেন যা যা কোয়েরি থাকবে সেগুলো করতে পারেন, আমরাও নিজেদের মধ্যে আলোচনা করি। তো সেই জন্য এই নামটা দিলাম, টক শো উইথ তামান্না। তো নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। আজকে নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আবার। আজকের যে এপিসোডটা ছিল, উম, যেটা আমরা এখন ব্রডকাস্ট হচ্ছে আমার প্রোফাইল থেকে সবাই দেখতে পাচ্ছেন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ গরম ভীষণ ভাবে পড়েছে, 45 এর কাছাকাছি চলে গেছে। তো সামার কেয়ার নিয়ে আজকে কথা হবে। গরমে আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে নিজেদেরকে ভালো রাখবো, কিভাবে ফ্যামিলি মেম্বারদের ভালো রাখবো। তার সাথে সাথে সব থেকে বড় সমস্যা হচ্ছে স্কিন অ্যান্ড হেয়ার। তো এটা নিয়ে মানে মানুষের প্রচন্ড সমস্যা। যেগুলো হরমোনাল ইস্যুস থাকে সেগুলো নিয়ে তো আমি আগে আলোচনা করেছি, কিন্তু এখান থেকে মুক্তির উপায়টা কি, সেটা নিয়েই আজকের টক শো। তো আজকে আমার সাথে যিনি আছেন, নিবেদিতা। নিবেদিতাকে আমি অনেকদিন ধরেই চিনি। নিবেদিতা মাইতি সাহা। ও হচ্ছে, সব থেকে প্রথমে যেটা বলা দরকার সেটা হচ্ছে, ও একজন এন্টারপ্রেনিউর, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ওর নিজের একটা ব্র্যান্ড ও এখন ওপেন করেছে। সেই জায়গা থেকে ওর কাজ অনেকদিনই করছে। আর আমি সবসময় তাদেরকেই গুরুত্ব দিই যারা একটু সার্টিফাইড হয়, এবং সেই জায়গা থেকে তারা পড়াশোনা করে সেই জায়গাটা নিজে আহ, মানে কি বলবো কায়েম করে। তো নিবেদিতা আমার সাথে আছে। আমরা যাব আলোচনাতে। আস্তে আস্তে সবাই জয়েন করছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ততক্ষণ আমি এবং নিবেদিতা দুজনেই একটু লাইভটা শেয়ার করে দেবো সবার সাথে, যাতে সবাই একটু জয়েন করতে পারে। হ্যালো হ্যালো দি। 4-5 জন দেখছে, মোটামুটি সবাই জয়েন করছে। তো ইন বিটুইন আমরা একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি যাতে সবাই আরো জয়েন করতে পারে। কেউ সুলেখাদি জয়েন করেছে, থ্যাংক ইউ দি। আরো যারা জয়েন করছো প্লিজ একটু লিখে লেখো, তাহলে বুঝতে পারবো যে অল ক্লিয়ার অর নট।
Hello, Mopiadi. Thank you for joining. আচ্ছা, তো আস্তে আস্তে আমরা মোটামুটি চলে এসেছি। তো আমি শুরু করছি অল্প অল্প করে, যেটা নিয়ে আমি বলছিলাম কথা, যে গরম প্রচন্ড পরিমাণে পড়েছে। তো গরমের সাথে সাথে যেটা সমস্যা, অনেক কিছু দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু প্রথম যেটা নিয়ে আগে আমি আলোচনা করব সেগুলোতে আসছি। তো গরম যেহেতু পড়েছে, সামার এর হিট ওয়েভটা অনেকটাই বেশি, অনেকেই আমরা শুনেছি, এবং সেই জায়গা থেকে সতর্কবার্তা এগুলো চলছেই। তো হিট ওয়েভ যেতে অনেকটা বেড়ে গেছে, এবং আশা করা যাচ্ছে আগামী দিনেও মনে হয় এরকমই থাকবে বা এর থেকেও বাড়তে পারে। তো এখন এই জায়গা থেকে অনেকে আমাকে কোয়েশ্চেনও করেন, তো এই জন্য আমি ফার্স্টে ভাবলাম যে অনেকগুলো তো শো হলো, তো সেই জায়গা থেকে যদি একটা সামার নিয়ে আলোচনা হয় সেটা খুব ভালো হবে। এবং সেখানে যদি এই কিছু প্রবলেম, যেগুলো নট অনলি মানে ইন গার্লস, সমস্ত মেয়েদের এবং ছেলেদের দুজনের মধ্যেই কিন্তু দেখা যায়, এটা কোনো কমন প্রবলেম, মানে সবার মধ্যে এটা কমন প্রবলেম, যে কোনো একার নয়। তো সেই জায়গা থেকে চুল, স্কিন, আমাদের ত্বক, এগুলো প্রচন্ড পরিমাণে হার্মফুল এফেক্ট হচ্ছে। আর ওয়েদারের যে কন্ডিশনটা এখন যাচ্ছে, হিউমিডিটি, এই ব্যাপারগুলো এবং ড্রাইনেস, এগুলোর জন্য অনেকের সমস্যা হচ্ছে। এবার যাদের, অনেকেই বলেন যে আমার তো কোনোদিন এই ধরনের সমস্যা আসেনি, কিন্তু তাও মানে চলে আসছে। তো সেই জন্যই আজকে সেশনটা করা। তো আমি যেটা প্রথমেই বলবো, যে এই গরমে, প্রচন্ড গরমে অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে, কিন্তু মেইন যারা নর্মাল ডায়েটে আছে বা নর্মাল যারা মানুষ, যাদের কোনো রকম সমস্যা কিছু নেই, তারা কিভাবে এই গরম থেকে বাঁচতে গেলে কি কি করবেন। প্রথমত কিছু ছোট ছোট গাইডলাইন্স আমি একটু দিয়ে যাব, তারপর আমি নিবেদিতার কাছে চলে আসবো। বনশ্রী জয়েন করেছে, থ্যাংক ইউ বনশ্রী। যদি কারো কিছু কোশ্চেন থাকে তো বলতে পারো, বনশ্রী তুইও বলতে পারিস যদি কিছু জানার থাকে। তো আমি বলি যে গরমে প্রথম যেভাবে আমরা থাকবো সেটা আগে প্রথমত বলি। সামার যেহেতু এসেছে এতটাই হিট ওয়েভ নিয়ে, তো প্রথমেই আগে আমাদের নিজেদের শরীরকে আগে ঠান্ডা রাখবো। এবার সেটা নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে, কিন্তু উপায় আছে। প্রথমত হচ্ছে খাবার। চেষ্টা করুন, বাইরে যারা বেরোচ্ছেন তাদের তো সত্যি খুবই প্রবলেম, কারণ কাজের সূত্রে বেরোতেই হচ্ছে। সেই জায়গা থেকে দিনের বেলা যাদের অফিসে এসি আছে তো ঠিক আছে, কিন্তু দিনের বেলা যে মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এবং অফিসে ঢুকছি, সেই সময়টুকুটাই প্রচন্ড পরিমাণে হিট ওয়েভ। কারণ এখন 6টা 6:30 সকালবেলা থেকেই খুব রোদের তাপটা বেশি। তো এই জায়গা থেকে এমন কিছু জিনিস আমাদের নিয়ে নিতে হবে বা বেছে নিতে হবে, সাজেস্ট করবো সেইগুলোই। প্রথমত হচ্ছে খাবারে আসি। খাবারের যে এমন কিছু খাবার চুজ করবেন যেগুলো খুব ইজিলি ডাইজেস্টেবল হবে, মানে যেটা খুব সহজ পাচ্য হবে। খুব বেশি অয়েলি জিনিস বা খুব রাস্তার যে সমস্ত ফাস্টফুড টাইপের আইটেম গুলো হয়, অয়েলি বা জাঙ্ক, এগুলো না খেলেই ভালো। এবার অনেকেই বলবেন যে এইগুলো কথা তো সবাই বলে এসেছে, একই কথা বারবার, কিন্তু প্রয়োজন আছে। কারণ যে শীতকাল যদি হতো তাহলে আমি এই কথাটা তুলতাম না, কিন্তু গরমের মাত্রাটা এতটাই বেড়ে গেছে, 45 এর আশেপাশে যাচ্ছে। তো সেই জায়গা থেকে অবশ্যই অয়েলি ফুড গুলোকে আগে বাতিল করা দরকার, এবং সবসময় বাড়ির খাবারটা খাওয়ার চেষ্টা করুন যেগুলো ঝোল ভাত টাইপের খাবার খেতে, যেটা ইজিলি ডাইজেস্টেবল হবে। ডালও খাওয়া যেতে পারে। এখন যেটা গরমের জন্য খুব ভালো খাবার সেটা হচ্ছে টক ডাল, মানে আম দিয়ে যেটা, এটাও পেটের জন্য ভালো, স্কিনের জন্য তো ভালো, সেগুলোতে আসবো। তো এইগুলো একটু খাবারে রাখার চেষ্টা করুন। সব থেকে সর্বোপরি প্রয়োজনীয় জিনিস হচ্ছে পানীয় জল। জল অনেকেই কম খান আমি জানি, কারণ বলেন যে জল মোটামুটি খাচ্ছি, কিন্তু সেভাবে হিসাব থাকে না। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু মারাত্মক গরম এবং ডিহাইড্রেশন এর সমস্যাটা প্রচন্ড বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আহ জল খাওয়ার প্রয়োজনীয়তাটা অনেক বেড়ে গেছে। তো অ্যাটলিস্ট 3.5 থেকে 4 লিটার জলটা রাখুন, এটা শুধু পানীয় জল। এছাড়া ফল, যে সমস্ত ফলগুলো জুসি আইটেমস হয়, অর্থাৎ জুসি ফ্রুট, যেমন কমলা লেবু বা ধরুন মোসাম্বি লেবু বা বাতাবি লেবু উঠবে কিছুদিন পর, জাম আসবে কিছুদিন পর। এছাড়া সব থেকে ভালো গরমের জন্য ডাবের জল, এবং হচ্ছে তরমুজ। তরমুজ ভীষণ হাইড্রেটিং এবং নিউট্রিশাস। তো এই জিনিসগুলো রাখলেও কিন্তু আমরা স্কিনের একটা ভালো স্কিন পেতে পারি। কিছু সবজিও রয়েছে, এটা নিয়ে আমি আগেও পোস্ট দিয়েছিলাম, তবুও আমি বলে রাখি, যেমন হচ্ছে নর্মাল যে সমস্ত জলীয় সবজিগুলো, যেমন লাউ, এছাড়া ধরুন সবুজ যে কুমড়োটা হয়, এছাড়া পটল রয়েছে, ঝিঙে রয়েছে, ঢেঁড়স রয়েছে, টমেটো রয়েছে, শসা রয়েছে, এইগুলোকে প্রত্যেক দিনের খাবারে রাখার চেষ্টা করুন। চেষ্টা করবেন মাছ
জাতীয় খাবার খেতে, মাছ বা ডিমও খেতে পারেন, অসুবিধা নেই। চিকেন খেলে লাইট স্টিউ করে খাওয়াই ভালো, মাছের ঝোল সবজি দিয়ে যেটা হয় একদম পাতলা ঝোল, এগুলো খেলে কি হয় শরীর ভালো থাকে। আর এরপরে টক ডালের কথা তো বললাম। সব থেকে ভালো হয় জল ভাত যেটা বলছি, বা পান্তা ভাত অনেকে খেয়ে থাকেন, অনেকের পছন্দ হয় না, কিন্তু পান্তা ভাতের একটা গুণ আছে, সেটা হচ্ছে ফার্মেন্টেড প্রোডাক্ট। তো সেই জায়গা থেকে কিন্তু অনেকগুলো ভিটামিনস আমরা পেয়ে যাই। তো এই কারণে পান্তা ভাত রাখা খুব দরকার। এছাড়া যারা বাইরে আছেন বা প্রত্যেকদিন বাইরে বেরোতে হচ্ছে, সেই ক্ষেত্রে ছাতুর শরবত রাখতে পারেন। যদি ডায়াবেটিস এর কোনো প্রবলেম না থাকে তাহলে আখের রস খুব ভালো। ওয়াটারমেলন তো বললামই। এছাড়া জল সবসময় ক্যারি করুন। আর লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনুন, যেমন হচ্ছে আমরা বেশিরভাগ বাইরে বেরোই বা বাড়িতেও রাখি, সেটা হচ্ছে প্লাস্টিকের কোনো বোতল ইউজ করি। তো চেষ্টা করুন স্টিল, তামার বোতল বা সব থেকে ভালো কাঁচের জিনিস ইউজ করতে। একইভাবে যে তরকারিতে আমরা রান্না করছি, তরকারিটা রান্না হলো, সেখান থেকে আমরা ঢেলে রাখছি স্টিল বা কিছুতে, বা স্টিলের থালা দেখাচ্ছি, দ্যাটস ওকে। কিন্তু কখনোই প্লাস্টিকের কোনো জিনিসে নিয়ে যাওয়া, এইগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। ঠিক আছে, এবার অনেক প্লাস্টিক এখন এসছে, বিপিএ ফ্রি অনেক কিছুই আছে, তবুও আমি বলবো প্লাস্টিকের কিন্তু একটা কোথাও না কোথাও হেলথ হ্যাজার্ড রয়েই যায়। তো এইগুলো নর্মাল একটা খাদ্যের গাইডলাইন, কিন্তু তবুও আমি যেটা কথাটা যোগ করবো সেটা হচ্ছে অনেকেরই অনেক রকমের ক্লিনিক্যাল সিমটমস থেকে থাকে, ক্লিনিক্যাল কন্ডিশনস আছে, সেইগুলো অনুযায়ী কিন্তু সকলে যে যার নিজস্ব চিকিৎসক বা পুষ্টিবিদের সাথে কনসাল্ট করে তবেই কিন্তু নিজের খাবারগুলো তালিকা তৈরি করবেন। আর আরেকটা কথা বলা, সেটা হচ্ছে পোশাক আশাক। যে সমস্ত পোশাক আমরা পরিধান করছি এখন, সেটা অবশ্যই সুতির হওয়া বাঞ্ছনীয়। সুতির ঢিলেঢালা পোশাক ভীষণভাবে দরকার, কারণ হিট স্ট্রোক এটা একটা খুব কমন ইস্যু এই 45 ডিগ্রি টেম্পারেচারে। তো সেই জন্য একটু সুতির হালকা জামা কাপড় পরা, হালকা রং, খুব ডিপ কালারের রঙের থেকে দূরে থাকা, একটু হালকা রঙকে যদি বেছে নেন খুব ভালো হয়। এতে আলো হাওয়া দুটোই পাস করে ভালো। নেক্সট আসি, যখন বাইরে বেরোবো তখন এবার আমরা ভিটামিন ডি এর কথা আমি আগেও বলেছি, কিন্তু এই হিট ওয়েভ থেকে বাঁচার জন্য সর্বোপরি এই মাথা থেকে এই কাঁধ অবধি কিন্তু আপনাকে ঢেকে রাখতে হবে। মাথা টুপি, ক্যাপ বা হ্যাট জাতীয় জিনিস বলে ভালো হয়, যেটা পুরো হেডকে রাউন্ড ভাবে থাকে, হ্যাট জাতীয় জিনিসকে মানে অ্যাপ্লাই করুন আপনারা। এছাড়া যদি সেগুলো পসিবল না হয়, তাহলে কাপড়, প্লেন সাদা কাপড়, কিন্তু সাদা কাপড় দিয়ে কিন্তু মুখ, হাত পা এবং পুরো মাথাটাকে ঢাকতে হবে, এবং ঘাড় পর্যন্ত, যাতে এই জায়গাতে বেশি কিন্তু হিটস্ট্রোকের সম্ভাবনাগুলো এইগুলো দিয়ে বেশি যায়। তো সেই জন্য মাথা থেকে ঘাড় অব্দি কিন্তু এটাকে বন্ধ করতে হবে, মানে ঢেকে রাখতে হবে। অবশ্যই সাদা জিনিস দিয়ে বা হালকা গোলাপি, হালকা আকাশি এই রংগুলোকে বেছে নিতে পারেন। তো এটা, সানগ্লাস অবশ্যই ব্যবহার করুন। বাইরে বেরোলে অবশ্যই ছাতা রাখুন। জলের বোতল অবশ্যই ক্যারি করুন। আর কোনো রকম সমস্যা হলে একমাত্র যেটার উপর ভরসা করতে হবে সেটা হচ্ছে WHO রেকমেন্ডেড ওআরএস। ওআরএস এর নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, যেটা ফ্রুট জুস নট অ্যান ওআরএস, এটা কিন্তু প্যাকেটেই লেখা থাকে। তো ওআরএস খাচ্ছি নাকি ওআরএসএল খাচ্ছি না ফ্রুট জুস খাচ্ছি, সেইটা একটু দেখে নেওয়া। এবং সব থেকে বড় কথা হচ্ছে দরকারই নেই, জাস্ট WHO লেখা আছে, ইলেকট্রোলাইট পাউডার লেখা আছে, আমি এটাই কিনবো। অথবা যাদের ক্ষেত্রে এটা পসিবল হচ্ছে না, তাদের 1 গ্লাস জলে, আমি মাপটা আরেকবার বলছি, রিপিট করছি, 1 গ্লাস জলে 1 চামচ চিনি, 1 চা চামচের 1 চামচ চিনি, 1 চিমটি নুন, আর ঠিক 2 ফোঁটা লেবুর রস দিয়ে আপনি হোমমেড ওআরএস কিন্তু বাড়িতেও বানাতে পারেন। তো যারা বাড়িতেও কাজ করছেন, দেখবেন এখন প্রচন্ড ঘাম হচ্ছে, এমনি নর্মাল বসে থাকলেও ঘাম হচ্ছে, তো এমনি ওআরএস কিন্তু আমাদের খাওয়া দরকার প্রতিদিনই। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু সবাই মেনটেন করেন, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব ভালোভাবে গেট রিড অফ হতে পারবো, এবং সেই জায়গা থেকে আমরা বাঁচতেও পারবো হিট স্ট্রোক থেকে। তো এবার আমরা নিবেদিতার কাছে চলে যাব। তো তবুও ও এবার সবটাই বলবে। নিবেদিতা, তোমাকে অনেক থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো স্কিন অ্যান্ড হেয়ার হেলথ নিয়ে আমরা আলোচনা করব। নিবেদিতা কিন্তু একজন অর্গানিক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার ফর্মুলেটার। অর্গানিক কথাটা অনেকেই জানেন, তবু আমি একবার বলে দিই, অর্গানিক মানে হচ্ছে যার মধ্যে কোনো রকমের রাসায়নিক ইউজ করা হয়নি। তো ও নিজে কিন্তু স্কিন দেখে সেই জায়গা থেকে, প্রত্যেকটা মানুষের স্কিন আলাদা। আমি যখনই বলি, বারবার বলি, একজনের ডায়েট চার্ট অন্যজন যেমন করতে পারবে না, তাদের শরীর আলাদা, প্রত্যেকের কিন্তু স্কিন, হেয়ার এগুলো আলাদা হয়, টেক্সচার আলাদা হয়। তাই সবার জন্য কিন্তু আলাদা আলাদা কাস্টমাইজেশন প্রয়োজন। তো সেটাই নিবেদিতা করে থাকে। নিবেদিতার কাছে আমরা চলে যাব। তো নিবেদিতা, তোমাকে অনেক মানে ভেরি ওয়ার্ম ওয়েলকাম লাইভ। তুমি এবার বলবে
যে স্কিন বা এই যে হেয়ারের এত সমস্যায় মানুষ ভুগছে, এইটার কারণ কি শুধুই মানে সামার, না আরো অন্যরকম সমস্যা থেকে থাকে? ওভার টু ইউ, তুমি বল। আচ্ছা, প্রথমেই থ্যাংক ইউ তামান্না দি আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আজকে লাইভে এসে তোমার সাথে একসাথে কথা বলছি। আর আমি ভীষণই খুশি আজকে এখানে লাইভে এসে। তো তোমার যে প্রশ্নটা, সেটার একটাই উত্তর দেব। অনেক রকম পয়েন্টস আমাদের ভেবে দেখতে হবে এই বিষয়ে, ঠিক আছে? ফার্স্ট অফ অল, স্কিন আর হেয়ারের সমস্যা এখন অনেক দিক থেকে। খাওয়া দাওয়া একটা পয়েন্ট, আমার লাইফস্টাইল একটা পয়েন্ট, আর তার সঙ্গে আমি কি ইউজ করছি আমার স্কিনে। স্কিনের সমস্যা অনেক কারণে হতে পারে। স্কিনের সমস্যা ইন সেন্স, আমি এরকম অনেকেই আছে যারা স্কিন না বুঝে প্রোডাক্ট ইউজ করে, বা অনেকে আছেন কিছু ইউজই করেন না। চুলের ক্ষেত্রেও তাই। আমি ইভেন এরকম অনেক ক্ষেত্রে শুনেছি শ্যাম্পু তারা জানেন না কোনটা ইউজ করা উচিত বা ইউজ করা উচিত নয়। সেক্ষেত্রে এখন অনেক ক্ষেত্রে ড্রাই হেয়ার, ফ্রিজি হেয়ার, এই ধরনের সমস্যা তো রয়েছে। স্কিনের ক্ষেত্রেও তাই। তো শুধু আমার স্কিন কেয়ার প্রোডাক্টও নয়, আমি মনে করি লাইফস্টাইলটাও মেনটেন করা প্রচন্ডভাবে দরকার। তার জন্য তো তুমি আছোই, গাইড করে দিচ্ছ সবাইকে। সো ইকুয়ালি লাইফস্টাইল অ্যান্ড টেকিং কেয়ার অফ ইউর স্কিন অ্যান্ড হেয়ার একটা প্রপার কেয়ারের মাধ্যমে ব্যালেন্স রাখলেই বেটার হয়। একদমই তাই। তো প্রত্যেকের, আমি বারবারই ওই একই কথা বলি, প্রত্যেকেরটা কিন্তু আলাদা আলাদা হয়, কারণ মানুষগুলো তো আলাদা, ডিফারেন্ট। তাদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, এজ, হাইট, ওয়েট, সেক্স, তার সমস্ত ফিজিক্যাল কন্ডিশন এবং বাকি সমস্ত কিছু, যেমন হেয়ার, স্কিনের টেক্সচার, এগুলো আলাদা হয়। তো সেই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকের জিনিস আলাদা হওয়াই বাঞ্ছনীয়। তো এবার একটু বলো যে এই যে আমি যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, যে এত হিউমিড ওয়েদার, তারপরে প্রচন্ড গরম পড়ে গেছে, তাপমাত্রা অনেকটা বেশি, লাস্ট 10 বছরও কিন্তু 40-এর কাছে আসেইনি, মানে 30, মানে আমরা তখন প্রচন্ড গরম এরকম ভাবতাম না, এখন 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে আবার কিন্তু একটা সমস্যা আসে, যেটা হচ্ছে ড্রাইনেস এসে যাচ্ছে, যেটা জেনারেলি গরমে হয় না, শীতকালে হয়। তো এই যে স্কিনে ড্রাইনেস এসে যাচ্ছে, তো এই এই জায়গাটা কেন হচ্ছে, এবং এটা যদি হয়ও তাহলে সেই জায়গাতে কি করণীয়? দেখো, এই ক্ষেত্রে একটা জিনিসই বলবো। আমাদের অনেকেরই প্রশ্ন যে মানে গরমে কেন ঠোঁট ফাটছে, বা গরমে কেন আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তো এটার একটাই ব্যাপার হচ্ছে, আমরা অনেকেই এখনো সানস্ক্রিন বিষয়ে সচেতন নই। সানস্ক্রিন হচ্ছে এমন একটা জিনিস, বা এসপিএফ প্রোটেকশন হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রচন্ডভাবে দরকার। যাদের ড্রাই স্কিন হয়ে যাচ্ছে তাদের দুটো অ্যাসপেক্ট দেখতে হচ্ছে। প্রথমত, স্কিনের ওয়াটার লস হচ্ছে প্রচন্ডভাবে। এই যে আমি রোদে বেরোচ্ছি, ঘামছি, আমার ঘাম বেরোচ্ছে, মানে শরীর থেকে আমার জলটা বেরিয়ে যাচ্ছে, ওয়াটার লস। আর সেটা স্কিন সেল থেকেও ওয়াটার লস হচ্ছে। এবার এই যে ওয়াটার লস হচ্ছে, সেক্ষেত্রে আমার স্কিনের কিন্তু ওপরের লেয়ারটা, মানে যেটাকে আমি স্কিন বেরিয়ার বলি, সেই বেরিয়ারের ক্ষতি হচ্ছে। এবার ক্ষতি হওয়ার ফলে কি হচ্ছে, স্কিনে ড্রাইনেস আসছে। তো এই ড্রাইনেসটাকে প্রোটেক্ট করবে একটা জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট যে পয়েন্ট, এসপিএফ প্রোটেকশন। যে কোনো স্কিনের মানুষেরই একটা প্রপার এসপিএফ প্রোটেকশন নিয়ে রোদে যাওয়াটা ভীষণভাবে দরকার। কারণ আমি এসপিএফ প্রোটেকশন নিচ্ছি না, রোদে বেরিয়ে যাচ্ছি, ছাতা ক্যারি করছি না, কোনো টুপি ক্যারি করছি না, মানে প্রচন্ডভাবে আমার গায়ে এসে রোদটা লাগছে। তার উপরে স্কিনের ওয়াটার লস তো হচ্ছেই, কারণ এই গরমে প্রচন্ড ঘামছি। আর তুমি যেহেতু বললে যে এই হঠাৎ করে এত গরম, 46 ডিগ্রি টেম্পারেচার, মানুষ বেঁচে আছে এটাই অনেক এই গরমে। তো সেই গরমে দেখতে গেলে এত ওয়াটার লস হচ্ছে শরীর থেকে, ন্যাচারালি স্কিন শুকিয়ে যাচ্ছে। তো প্রচন্ডভাবে নিজেকে হাইড্রেটেড রাখাটাও ইম্পর্টেন্ট। জল খাওয়া, পর্যাপ্ত পরিমাণে ফল, এবং তার সঙ্গে একটা প্রপার ভাবে এসপিএফ প্রোটেকশন নিয়ে বাড়ির বাইরে যাওয়া। এবার এসপিএফ প্রোটেকশন ইন সেন্স একটা প্রপার সানস্ক্রিন। এবার সানস্ক্রিনেরও অনেক ধরন হয়। আমার যদি এখন অয়েলি স্কিন টাইপ হয়, আমি জেল বেসড সানস্ক্রিন ইউজ করব। আর ড্রাই স্কিন হলে একটু ময়শ্চারাইজিং বেসড সানস্ক্রিন। এখন সানস্ক্রিনের অনেক রকম ধরন এসে গেছে, স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন ইউজ করা। অয়েলি স্কিনে কখনোই ক্রিম বেসড সানস্ক্রিন ইউজ করা উচিত না। সেক্ষেত্রে কি হবে, স্কিনে আরো অয়েল ফর্মুলেশনটা বাড়বে, অয়েল সিক্রিশন হবে,
আরো বেশি সোয়েট হবে। তো সেক্ষেত্রে অয়েলি স্কিনের ক্ষেত্রে জেল বেসড, আর ড্রাই স্কিনের ক্ষেত্রে ময়শ্চারাইজিং বেস, আর নর্মাল স্কিনে ময়শ্চারাইজিং বেসটাই ইউজ করাটা ভালো। তো স্কিন টাইপ অনুযায়ী একটা যদি প্রপার এসপিএফ প্রোটেকশন রাখা যায় এই গরমে, অনেক ক্ষেত্রে সেটা স্কিনকেও বাঁচাচ্ছে, প্লাস এই যে ড্রাই স্কিনের সমস্যা সেটাতেও রিলিফ দিচ্ছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো যারাই বাড়ির বাইরে যাচ্ছেন এভরিডে, আমরা এখন মোস্টলি সবাই ওয়ার্কিং, বাড়ির বাইরে তো প্রত্যেককেই যেতে হয়, নিজের সঙ্গে সাফিসিয়েন্ট জল ক্যারি করবেন। জল ক্যারি করাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এই দুটো দিক যদি একটু মেনটেন করা যায় তাহলে আমি মনে করি যে এই যে স্কিন ড্রাইনেস এর যে প্রবলেম হচ্ছে গরমকালেও, এটা থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে। আর অনেকের ঠোঁটও ফাটছে এই গরমে, নিজেকে হাইড্রেটেড রাখুন, ঠোঁট ফাটাটাও কমবে। একদমই আমি এখন দেখছি প্রচন্ড পরিমাণে ঠোঁট ফাটছে, মানে যখন তখন সকালে হয়তো আমি এমনি লিপ বাম ইউজ করলাম বা স্নান টান করে এলাম, আবার ড্রাই হয়ে গেল, আবার সন্ধ্যের দিকে ড্রাই হয়ে যাচ্ছে, মানে কি ময়েশ্চার লস হচ্ছে, সবসময় হচ্ছে। আচ্ছা, তো নিবেদিতা একটা কথা বলি যে এসপিএফ অনেকেই জানেন আর অনেকেই জানেন না। সেটা হচ্ছে এসপিএফ এর পুরো কথা হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর, যেটা সান থেকে আমাদের প্রোটেক্ট করবে আর কি, স্কিনকে হেয়ারকে দুটো। এবার আমরা অনেক সময় ভাবি যে শুধু স্কিনকেই বুঝি প্রোটেকশন দিতে হয়, তা নয়, চুলকেও কিন্তু প্রোটেকশন দিতে হয়। চুলে কিন্তু মানে এখন 45 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু চুলও প্রায় বেশ মানে একদম ময়েশ্চার হারিয়ে ফেলছে, চুলের একটা নিজস্ব কিন্তু পোষণ বা পুষ্টি থাকে। তো আরেকটা জিনিস এখানে আমি একটা অ্যাড করবো, সেটা হচ্ছে তুমি বলে সানস্ক্রিন ইউজ করতে, তো এটা কি সবার ক্ষেত্রে করা দরকার, মানে মেয়ে এবং ছেলে দুজনেই? হ্যাঁ, সানস্ক্রিন এমন একটা জিনিস সেটা যে কোনো জেন্ডারের ইউজ করাটা ভীষণভাবে দরকার, ছেলে বা মেয়ে। অনেক সময় এই কোয়েশ্চেনটাও আমার কাছে আসে যে আমি তো ছেলে, আমার কি স্কিন কেয়ার করা দরকার? স্কিন কেয়ার করাটা ভীষণভাবে যে কোনো জেন্ডারেরই দরকার, ছেলে বা মেয়ে। কারণ আমরা প্রত্যেকেই বাড়ির বাইরে যাচ্ছি, বা প্রত্যেকেই আমরা মানুষ অ্যাকচুয়ালি। তো আমাদের নিজেদের যত্ন করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো ছেলে মেয়ে প্রত্যেকের পক্ষেই সানস্ক্রিন ইউজ করাটা ভীষণভাবে দরকার। আর আমি এইটা সবাইকে আজকে লাইভে বলবো যে যাদের এই ড্রাই স্কিনের প্রবলেমটা হচ্ছে তারা একটু সানস্ক্রিনটা এভরিডে বেসিসে ইউজ করে দেখুন। এই স্কিনের যে ড্রাইনেসটা, আমার ড্রাইনেস কেন আসছে, এই জিনিসটা থেকে অনেকটা রিলিফ পাবেন। আর যতটা পারবেন গরমে ছাতা ইউজ করার চেষ্টা করুন। ছাতাতে কি হয়, আমার মুখে বা আমার গায়ে ডিরেক্ট সান এক্সপোজারটা আসছে না। তো এই যে এই গরমেও যে সবার ড্রাই স্কিন হয়ে যাচ্ছে, সান এক্সপোজারটা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। তো এটা থেকে নিজেকে যতটা আমি প্রোটেক্টেড রাখতে পারবো, যতটা হাইড্রেটেড থাকতে পারবো, তত বেশি আমার স্কিনও হাইড্রেটেড থাকবে। একদমই তাই। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করেছে, একজন মুপিয়াদি জিজ্ঞাসা করেছেন যে অ্যাকনে প্রবলেম থাকলে কি সানস্ক্রিন ইউজ করা যাবে? অবশ্যই যাবে। একনে প্রবলেম থাকলে সেক্ষেত্রে আমি বলবো জেল বেসড সানস্ক্রিন ইউজ করতে। একনে প্রবলেম যাদের আছে সেক্ষেত্রে তাদের জেল বেসড সানস্ক্রিন আর এসপিএফটা একটু লো হলে ভালো হয়। এসপিএফ 30 বা 40 অ্যারাউন্ড যদি এসপিএফ হয়, সেক্ষেত্রে যাদের অ্যাকনে প্রোন স্কিন বা যাদের অলরেডি অ্যাক্টিভ পিম্পল হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে তাদের পক্ষে সেটা ভীষণ কমফোর্টেবল হবে। কারণ অনেক ক্ষেত্রে এরকমও আমার কাছে কোয়েরিজ আসে যে আমার সানস্ক্রিন মেখে আরো স্কিনে পিম্পলস আসছে। আর হ্যাঁ, সানস্ক্রিনের আর একটা জিনিস বলে দিই, পিম্পল প্রোন স্কিনে কি হয়, অনেকে এই জিনিসটা বোঝেন না। সানস্ক্রিন হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনোই স্কিনে বেশি করে ল্যাদার করাটা উচিত নয়। কারণ সানস্ক্রিনে কি হয়, আমাদের স্কিনের যে এই পোর্স গুলো ক্লগ করে দেয় সানস্ক্রিন। তো তাতে কি হয়, স্কিনের পোর্স যখন ক্লগ হয়ে যাচ্ছে, আমার আরো পিম্পলস বেরোনো শুরু হচ্ছে তাতে। তো সানস্ক্রিন সবসময় ভীষণ অল্প অ্যামাউন্টে, সেটা মুখে হোক, গলায় হোক, বা আমাদের যেটা সান এক্সপোজড এরিয়া যখনই হবে, আমি রোদে বেরোবো, একদম অল্প একটা পি অ্যামাউন্ট নিয়ে যখনই এটা অ্যাপ্লাই করা হচ্ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমার স্কিন পোর্সের মানে পোর্সটা ক্লগ হচ্ছে না। তো সেক্ষেত্রে স্কিনও প্রোটেক্টেড থাকছে, প্লাস যাদের পিম্পল প্রোন স্কিন তাদের এই বারবার পিম্পলটা আসছে না। আর যদি অ্যাকনে প্রোন স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আমি জেল বেসড সানস্ক্রিন সাজেস্ট করবো, আর এসপিএফটা একটু লো রাখলে ভালো হয়। ঠিক আছে, মুপিয়াদি বোধহয় উত্তরটা পেয়ে গেছো। আচ্ছা, এবার যেটা আমি জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, আমার প্রবলেমটা হয়, অনেকেরই হয়, সেটা হচ্ছে ধরো কিছুই করছে না বা বাইরে বেরোলো, প্রচন্ড পরিমাণে মাথা ঘামতে শুরু হলো,
মাথার এই সমস্ত জায়গায় চুলের ভিতরে ভিতরে বিন্দু বিন্দু ঘাম জমছে। তো এখান থেকে কিন্তু অনেকে বলে হেয়ার ফল হচ্ছে। তো এই মাথায় যখন ঘাম হবে সেই ক্ষেত্রে কি করণীয় এই প্রচন্ড গরমে? আচ্ছা, মাথায় ঘাম হওয়ার পেছনে সবথেকে একটা মানে আগেই একটা জিনিস বলে দিই। এটা যদিও তোমার টপিক, বাট স্টিল এটা আমি একটু বলে দিই। এখন যত বেশি চা, কফি, তারপরে হার্ড ড্রিঙ্কস, মিষ্টি আর অতিরিক্ত মশলাদার খাবার, এইগুলো যত অ্যাভয়েড করতে পারবে, দেখবে ঘামের পরিমাণটাও ততটা কমছে। যত বেশি ঠান্ডা, যেমন রিসেন্টলি আমি এটা মানে ডিসকভার করেছি, আমি একটু টক দইয়ের পরিমাণটা বাড়িয়েছি এই গরমে। তো তাতে কি হচ্ছে, আমার ঘামটা যথেষ্ট কমে গেছে। এটা আমি প্রত্যেককেই সাজেস্ট করব যে যারা ভাবছেন কোল্ড ড্রিঙ্কস খাবেন, তার বদলে একটু টক দই খান বা একটু ঘোল খান। এটা খেলে কি হচ্ছে, অটোমেটিক্যালি আমার শরীরটা হাইড্রেটেড থাকছে, ঘামের পরিমাণটাও কম হচ্ছে। তো একটু গরম খাবার এই মানে এই খুব মানে গরমের মধ্যে একটু অ্যাভয়েড করাটাই বেটার। আর তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে, সপ্তাহে 2 থেকে 3 দিন অন্তর শ্যাম্পু করুন। কারণ প্রত্যেককেই বেরোতে হচ্ছে রোদে, আর গরমে মাথা ঘামবেই বা চুলও চিটচিট করবে, কারণ ঘাম বসে গেলে চুলও চিটচিট করছে। আর সেই ঘাম নিয়ে যদি আমি আবার নেক্সট দিন বেরিয়ে যাই, সেক্ষেত্রে কি হবে, মাথায় ময়লা বসছে, ড্যান্ড্রাফ হচ্ছে, ড্যান্ড্রাফ থেকে হেয়ার ফল। তো সপ্তাহে 2 থেকে 3 দিন অন্তর শ্যাম্পু করাটা ইজ আ মাস্ট। আর সেই শ্যাম্পুটা যখন করছেন, পিএইচ লেভেলটা শ্যাম্পুর অবশ্যই চেক করে নেবেন। কারণ শ্যাম্পুর পিএইচ লেভেল 4 থেকে 5.5, এর বেশি কখনোই হওয়াটা ঠিক নয়। হলে কি হয়, সেটা কিন্তু স্ক্যাল্পের ক্ষেত্রে ক্ষতি। তো আমি সবাইকেই সাজেস্ট করি একটু মানে যেহেতু আমি নিজে অর্গানিক জিনিসপত্র নিয়ে কাজ করি, তো অর্গানিক শ্যাম্পুতে কি হয়, অর্গানিক শ্যাম্পু ইজ সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি। তো সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি শ্যাম্পু ইউজ করলে কি হবে, সেটার পিএইচ ব্যালেন্সড থাকবে। অর্গানিক শ্যাম্পুর ক্ষেত্রে সবসময় এই জিনিসটা আমি অন্তত খেয়াল রাখি যে পিএইচ 5.5 এর যাতে কখনো বেশি না হয়। তো এইটা একটুখানি যদি সবাই খেয়াল রাখেন তো খুব ভালো হয়। আর শ্যাম্পুর ক্ষেত্রে তো বলেই দিলাম। আর রোদে বেরোনোর সময় ছাতা। আর তুমি যে পয়েন্টটা দিদি শুরুতেই বলেছিলে, ভালো করে মাথা থেকে মুখ টুক ঢেকে বেরোলে কি হচ্ছে, আমার চুলটা ডিরেক্টলি সানে এক্সপোজড হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার ঘামটা কম হচ্ছে, আর মাথায় ময়লা কম জমছে, আর আমার এই যে মাথার মধ্যে যে ঘাম জমে থাকা, এই বিষয়টাও কম হচ্ছে। তবে হ্যাঁ, যাদের অতিরিক্ত ঘামের সমস্যা, আমি সাজেস্ট করব সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন শ্যাম্পুটা করার সাজেশন আমি দেবো। একদমই তাই। এবার এই জায়গা থেকেই আমি একটাতে আসবো, তার আগে একটু পিএইচ টা বলে দিব। পিএইচ এর কথা সুন্দরভাবে বলেছে। পিএইচ হচ্ছে একটা স্কেল, সেই জায়গা থেকে 0 একটা মিড পয়েন্টে থাকে, সেটাকে আমরা নিউট্রাল ধরছি। মাইনাসে যত যাব, অর্থাৎ -1 -2 এইভাবে, এদিকে একটা থাকছে, তারপরে তোমার 1 2 3 4 এভাবে থাকছে, অর্থাৎ অ্যাসিডিক একদিকে থাকছে, একদিকে তোমার বেস অর্থাৎ ক্ষারক থাকছে। যে সাবানে আমাদের একটা ছোটবেলা থেকে একটা থাকে না, যে সাবান বা শ্যাম্পুতে ভালো ফেনা হচ্ছে মানে এটা ভালো, তার মানে তাতে হ্যাঁ, ক্ষার আছে। আর ও যেটা বললো কম পিএইচ, তার মানে সেটা অ্যাসিডিক হচ্ছে, ক্ষার নয়। ক্ষার হলেই তো দেখবেন আমরা যখন বাসন মাজি অনেক অনেক দিন ধরে বা অনেক সময় ধরে, দেখবেন আমাদের হাতে এখন খুব সমস্যা আসছে, হাতগুলো ফুলে ফুলে যাচ্ছে, চুপসে যাচ্ছে। এইটা কিন্তু ডিফিউশন হচ্ছে। মানে অনেকে আমার কাছে যারা পড়েছে তারা বলতে পারবে, অন্তঃঅভিস্রবণ বহিঃস্রবণ, অর্থাৎ কোষের যে ভিতরকার জল এবং বাইরের যে ওয়েদারের যে জলটা নেই, এতটাই গরম বলে চলে গেছে, জলীয় বাষ্প নেই, তো সেখানে তো ব্যালেন্স মেনটেন করছে না। তাহলে চুল বা স্কিনে যখন আমরা ওই ক্ষারটা দেবো, তাহলে কি অবস্থা হবে সেটা একটু ভেবে দেখুন। এটাই হচ্ছে পিএইচ এর কথা সুন্দরভাবে বলেছে। তো এবার আমি আসবো সব থেকে হট টপিক বলতে গেলে বলা যায়, সেটা হচ্ছে সিটিএম। অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো সিটিএম কি? বারবার আমরা বলি সিটিএম সিটিএম, সিটিএমটা কি আর সিটিএমটা কিভাবে আমরা করবো একটু বলে দাও। আচ্ছা, সিটিএমটা হচ্ছে ভীষণ বেসিক একটা স্কিন কেয়ার রুটিন। আর এইটা আশা করি এখন এই সময়ে দাঁড়িয়ে আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে খুব একটা সচেতন নই। সিটিএম হচ্ছে ভীষণ বেসিক একটা টার্ম, শর্টে সিটিএম বলা হয়, যেটার ফুল ফর্ম হচ্ছে সি ফর ক্লেনজিং, টি ফর টোনিং, এম ফর ময়শ্চারাইজিং। তো ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা ভীষণ বেসিক একটা স্কিন কেয়ার রুটিন।
যার যে কোনো স্কিন টাইপ হোক, ড্রাই, অয়েলি, কম্বিনেশন, অ্যাকনে প্রোন, যেটাই স্কিন টাইপ হোক বা নর্মাল হলেও সিটিএমটা কিন্তু মাস্ট। আমি কি ফেস ওয়াশ ইউজ করছি, কি টোনার ইউজ করছি, কি ক্লেন্সার কি ময়শ্চারাইজার ইউজ করছি, সেটা কিন্তু নির্ভর করছে আমার স্কিন টাইপের ওপরে, আর সেইটার বেসেই কিন্তু আমার স্কিনটা ভালো থাকছে। তো আর একটা জিনিস বলে রাখি, সিটিএম মানে আমি যা খুশি একটা নিয়ে ইউজ করে ফেললাম তা কিন্তু নয়। স্কিন টাইপ অনুযায়ী আপনারা সবসময় চুজ করে নেবেন আমার কোনটা ইউজ করা উচিত। আজকে যদি আপনার ভীষণ অয়েলি স্কিন হয়ে থাকে, সেক্ষেত্রে আমি একটা জেল বেসড আমি ক্লেন্সার সাজেস্ট করব। জেল বেসড হলে কি হয়, সেটা আপনার অয়েল যে ভাবটা, সে অয়েল ভাবটাকে টানে। যদি অ্যাকনে প্রোন স্কিন হয়ে থাকে, অ্যাকনে প্রোন স্কিনের জন্যও কিছু স্পেশাল স্কিন ক্লেন্সার রয়েছে, যেটা অ্যাকনে আসাটাকে বারবার কমায়। নর্মাল স্কিনের জন্যও তাই রয়েছে, আর কম্বিনেশন স্কিনের জন্যও তাই। এরপরে টোনিং। টোনিং কেন করতে হচ্ছে? টোনিং করতে হচ্ছে কারণ আমি যখনই মুখটা ধুচ্ছি, তখন আমার স্কিন সেলস গুলো এগুলো ওপেন হয়ে যাচ্ছে। বেসিক্যালি বলা হয় স্কিন পোর্স। পোর্স গুলো খুলে গেলে কি হচ্ছে, এটাকে আবার আমাকে বন্ধ করতে হচ্ছে, টাইটেন করতে হচ্ছে। তার জন্য দরকার একটা টোনার। আর সেই টোনারটাও আমাকে একটু বুঝে শুনে ইউজ করতে হবে আমার স্কিন টাইপ অনুযায়ী। তো প্রত্যেকেরই স্কিন টাইপ ডিফারেন্ট। যেমন যাদের অয়েলি স্কিন, তাদেরকে আমি রোজ টোনার সাজেস্ট করি। এবার আমি নিজে যেমন একটা ফেস মিস্ট তৈরি করি, এবার সেটা আমি পরে আলোচনায় আসছি, আমি কেন টোনার বানাই না, কেন ফেস মিস্ট বানাই। এবার তাও ডিফারেন্সটা একটু বলে রাখি। টোনারটা হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা অনেক সময় একটু হার্শ অন দ্য স্কিন, কারণ টোনারে থাকে অ্যাস্ট্রিনজেন্ট বলে একটা প্রপার্টি, যেটা অনেক সময় স্কিনে একটা হার্শ এফেক্ট দেয়। আমি মিস্ট তৈরি করি কারণ মিস্ট হচ্ছে প্রচন্ডভাবে লাইট অন দ্য স্কিন। আমি যখন মিস্ট অ্যাপ্লাই করছি, মিস্টে কি হচ্ছে, আমার স্কিনে কোনো রকম সমস্যা হচ্ছে না, আমি জাস্ট অ্যাপ্লাই করলাম, মাইল্ডলি জিনিসটা স্কিনে বসে গেল। তো স্কিন টাইপ অনুযায়ী ডিফারেন্ট ফেস মিস্ট আমার কাছে অ্যাভেলেবল। তো পরবর্তীকালে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, করতে পারেন। আমি আপনাদের স্কিন টাইপ অনুযায়ী আর স্কিনের প্রবলেমস অনুযায়ী সব দেখে সাজেস্ট করে দেব। টোনিং হয়ে যাওয়ার পরে এবার আসছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারও স্কিন টাইপ অনুযায়ী ইউজ করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার এটা একটু বলে রাখি, সিটিএম বা ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং এটা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে একটা সুন্দর স্কিন কিন্তু এমনি এমনি আমি পাচ্ছি না। আমার লাইফস্টাইল সেটার জন্য ইম্পর্টেন্ট, আমি কি ইউজ করছি আমার স্কিনে সেটা ইম্পর্টেন্ট। এবং সিটিএম করলে আরো একটা ভালো ব্যাপার যেটা হয়, স্কিনে আর্লি এজিং আসে না। অনেকেই দেখবেন একটু অল্প বয়সেই তাদের স্কিনটা বুড়িয়ে যায় বা স্কিনটা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো সিটিএম প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি, ছেলে মেয়ে যেই হন, সিটিএম এভরিডে বেসিসে ফলো করুন। সিটিএম আমাদের স্কিনটাকে হেলদি রাখে, স্কিন গ্লোয়িং রাখে। আর স্কিন টাইপ অনুযায়ী যদি আমরা সিটিএম রুটিনটা ফলো করি, রেজাল্ট কিন্তু নিজেরাই দেখতে পারবো। একদমই, মানে মূল যে কথাটা বারবার উঠে আসছে সেটা হচ্ছে প্রত্যেকেরই কিন্তু স্কিন টাইপ আলাদা হয়। অবশ্যই অয়েলি স্কিন এর মানেটা আমি একটু বলে দিই। আমাদের এই নাকের পাশে থাকে, স্কিনেও থাকে, সেটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড, অর্থাৎ সেখান থেকে সিবাম ক্ষরিত হয়, সবাই জানি। সেইটা যখনই এই জায়গাতে জমবে, সেটা জমে এই জায়গাটাকে উঁচু করে দেবে, সেই জায়গাটাই তো হচ্ছে অ্যাকনে। তো অ্যাকনে প্রোন স্কিন আমরা বলছি। তো সেই জায়গা থেকে ওটা অয়েলি স্কিনের ব্যাপার হলো। ড্রাই মানে কি, যাদের স্কিনের মধ্যে কোনো লাইস্টার বা ময়েশ্চার ব্যাপারটা নেই, অর্থাৎ যাই হচ্ছে, যেমন এখন আমাদের হয়ে যাচ্ছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, কারণ তার শরীরে জলই নেই, তার স্কিনে জলটা আসবে কি করে। আর কম্বিনেশন মানে কি হয়, সেন্সিটিভও হতে পারে, অয়েলি ড্রাই এর একটা মেলানো একটা ব্যাপার হতে পারে। তো এই তিন প্রকার সাধারণত স্কিন হয়। তো সেটা নিয়েই ও বললো, এগুলোতে ও লাস্টে আরো ভালো করে বলবে। এবার যেটা বললো সেটার সূত্র ধরেই বলি, কম্বিনেশন স্কিন যাদের, তারা না একটু কনফিউজ হয়, যে বুঝতে পারে না যে আমার অ্যাকচুয়ালি কি টাইপ অফ স্কিন। তো কম্বিনেশন স্কিন যাদের থাকে, তারা কিভাবে বুঝবে, এবং যদি কম্বিনেশন স্কিন হয় সেই ক্ষেত্রে তারা কিভাবে স্কিনের হেলথটাকে ঠিক রাখবে। দেখো, কম্বিনেশন স্কিন এটা যাদের হয় তাদের ক্ষেত্রে বোঝাটা একটু কনফিউজিং হয়ে যায়। কম্বিনেশন স্কিনটা আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি।
আমাদের এই যে টি জোনটা, আমাদের নাকের এই এরিয়াটাকে বলা হয় টি জোন। এই টি জোনটা যাদের অয়েলি হয় আর যাদের এই পোর্শনটাতে প্রচন্ড ব্ল্যাকহেডস এর প্রবলেম হয়, কারণ এই টি জোনটাতে অয়েল জমছে, জমার ফলে কি হচ্ছে, প্রচন্ড হোয়াইট হেডস আর ব্ল্যাকহেডস এর প্রবলেম হচ্ছে। শুধু এই টি জোনটাই অয়েলি, আর বাকি মুখের আর চারিপাশটা কারোর ড্রাই হয়, কারোর নর্মাল হয়। অনেকের ক্ষেত্রেই হয় যে টি জোনটা অয়েলি আর বাকিটা ড্রাই, আবার অনেকের ক্ষেত্রে হয় টি জোনটা অয়েলি কিন্তু বাকিটা আবার নর্মাল। তো সেক্ষেত্রে এটা কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে কিন্তু গালের, আমার মুখের চারিপাশটা ড্রাইও হতে পারে আবার নর্মালও হতে পারে, কিন্তু টি জোনটা সেম, টি জোনটা অয়েলি। আর টি জোন অয়েলি হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, নাকে অনেক সময় অনেকেই দেখে থাকবেন একটা কালো কালো এরকম কিছু হয়ে আছে, সেটাকে বলে ব্ল্যাক হেডস। আর হোয়াইট যে পার্টিকলস গুলো সেগুলোকে বলে হোয়াইট হেডস। তো সেটা হচ্ছে প্রচন্ড রকমের অয়েল সিক্রিশনের ফলে এই প্রবলেমটা হতে থাকে। যেটা কি হয়, আমরা ইনিশিয়ালি সেটাকে গুরুত্ব দিই না, এবার গুরুত্ব না দিতে দিতে কি হয়, প্রচন্ড ভাবে ব্ল্যাক হেডস জমে যায় আর পরবর্তীকালে সেগুলো উঠতে চায় না। তো এই স্কিন টাইপটাকে বলা হয় কম্বিনেশন স্কিন টাইপ। এবার কম্বিনেশন স্কিন টাইপের ক্ষেত্রে কিভাবে যত্ন নেবে সেটা বলে রাখি। কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে একটা প্রপার ফেস ওয়াশ, এবার ফেস ওয়াশ যদি আমার মুখের এই চারিপাশটা যদি ড্রাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার একটা ময়শ্চারাইজিং ফেস ওয়াশ দরকার। আর যদি আমার অয়েলি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটু জেল বেসড হলে ভালো হয়। আর প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এক্সফোলিয়েশন দরকার। এক্সফোলিয়েশন পুরো মুখের নয় কিন্তু, জাস্ট নাকের। নাকের এই টি জোনটা একটা প্রপার এক্সফোলিয়েটর দিয়ে, যেরকম আমি নিজে তৈরি করি একটা কফি এক্সফোলিয়েটর। কফি এক্সফোলিয়েটর অনেক ভাবে কিন্তু জিনিসটা কাজে দেয়। এটা কি করছে, কফি এক্সফোলিয়েটরটা খুব মাইল্ডলি আমি যখন নাকে এভাবে এটাকে রাব করছি, তখন এই নাকের পাশে যে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস যেটাই হয়ে থাকে ধীরে ধীরে জিনিসটাকে রিমুভ করে দিচ্ছে। তো সপ্তাহে 2 থেকে 3 দিন একটা এক্সফোলিয়েটরের প্রচন্ড ভাবে দরকার। আর একটা ফেস মাস্ক, কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে একটা ফেস মাস্ক কিন্তু দরকার, সেটা ডিআইওয়াই করি বা আমি পারচেস করে করি, একটা ফেস মাস্কের কিন্তু প্রচন্ড ভাবে দরকার কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে। আর কম্বিনেশন স্কিন যাদের মুখে মানে নোজ এরিয়াটা বাদ দিয়ে যাদের মুখের এই চারিপাশটা ড্রাই, সেক্ষেত্রে তাদের একটা হাইড্রেটিং সিরাম আমি সবসময় সাজেস্ট করি। কারণ ড্রাই স্কিনের ক্ষেত্রে কি সমস্যাটা হয়, আমার ট্রাই করতে হয় আমাকে ওপর কিছুটা তো নিজের মানে হাইড্রেশন লেভেলটা তো একটা ব্যাপার। আর আমি যখন ওপর থেকে স্কিন কেয়ার করছি তখন সেক্ষেত্রে একটা হাইড্রেটিং সিরাম কিন্তু প্রচন্ড ভাবে দরকার। সিরাম কি কাজ করছে, সিরামের কাজ হচ্ছে আমার স্কিনের ডিপ লেয়ার অবধি যাচ্ছে, গিয়ে আমার স্কিনটাকে হাইড্রেটেড করছে। তো যেহেতু এটা স্কিন সেলস এর ভেতরে যাচ্ছে, কয়েকটা লেয়ার ডিপে যাচ্ছে, তো ওপর থেকে আমার স্কিনটা প্লাম্প হচ্ছে, হাইড্রেটেড হচ্ছে। তো একটা হাইড্রেটেড ময়শ্চারাইজার। আর যদি স্কিনের এই চারিপাশটা যদি ড্রাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিরামের পরে একটা ময়শ্চারাইজার। আর যদি এটা অয়েলি হয়ে থাকে তাহলে একটা জেল বেসড কিছু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলে স্কিন আমার ভালো থাকবে। তবে কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে একটা জিনিস প্রচন্ড ভাবে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই টি জোন এরিয়াটা প্রচন্ড ভাবে অয়েলি হয়ে থাকে, তো সেক্ষেত্রে একটা এক্সফোলিয়েশন প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন, 3 দিন না হলেও 2 দিন করাটা তো প্রচন্ড ভাবে দরকার। আর একটা জিনিস, একটা ছোট্ট টিপ দিয়ে দেব, যারা বাইরে যান এভরিডে কাজের পারপাসে, তাদের তো আর বাইরে গিয়ে তো স্কিন কেয়ার করাটা প্রবলেম, মানে সেটা একদমই সম্ভব নয়। সেক্ষেত্রে সফট টিস্যু রাখবেন সাথে। সফট টিস্যু থাকলে কি হয়, এই যে বারবার যাদের আমাদের কম্বিনেশন স্কিন, আমাদের কিন্তু অয়েল সিক্রিশন নাকে হতেই থাকছে, কিছুক্ষণ পরপরই দেখবো যে নাকে একটু অয়েল সিক্রিশন হচ্ছে, তো কোনো ব্লটিং পেপার বা কোনো সফট টিস্যু দিয়ে নাকের এই জায়গাটা যদি জাস্ট এরকম ড্যাব ড্যাব করে যদি অয়েলটা তুলে দেওয়া যায়, তাতে কি হয়, আমার ব্ল্যাক হেডের সমস্যাটা অনেকটা কমবে। কারণ আমি যত অয়েল নাকে জমতে দিচ্ছি তত কিন্তু আমার ব্ল্যাক হেডসটা হয়ে আসছে। তো কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে এই জিনিসটা যদি একটু খেয়াল রাখা যায় তো সেক্ষেত্রে স্কিন কিন্তু ভালো থাকবে। একদমই তাই, বা খুব সুন্দর করে বুঝিয়ে দিল। এবার আশা করি কারো অসুবিধা হবে না। আচ্ছা, তো স্কিনের কথা তো আমরা বুঝলাম, 3টে টাইপ অফ স্কিন এবং তাদের কেয়ারের কথা শুনলাম। তো এবার যেখানে চলে আসবো সেটা হচ্ছে হেয়ার কেয়ার, অর্থাৎ আমাদের চুলের যে ব্যাপারটা, যে একটা তো আমি বললাম ঘামের কথা তো বললাম,
এবার ধরো অনেকেরই আছে যেটা সমস্যা এখনকার বড্ড বেশি, সেটা হচ্ছে চুল হয়ে যাচ্ছে খুব ড্রাই, ফ্রিজি, খড়ের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি করণীয় যদি বল। দেখো, এই ক্ষেত্রে কিছুটা আমি বলবো আমাদের এনভায়রনমেন্ট দায়ী, কিছুটা আমরা নিজেরা দায়ী। এখন বাইরে যে পলিউশন বা এখন এই যে হিউমিডিটি, সান এক্সপোজারে চুল ড্রাই হচ্ছে, এটা তো একটা পয়েন্ট। এটা ওয়েদারের কিছুটা আমি ধরে নিলাম, কিছুটা আমরা নিজেরাও দায়ী। আজকাল অনেকেই আমরা প্রচন্ডভাবে কেমিক্যাল ট্রিটমেন্টে বিশ্বাসী হয়ে গেছি। এখন মেজরিটিকেই দেখবে, এটা আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাট এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে এখন পার্লারে গিয়ে আমি চুলটাকে স্মুথনিং করলাম বা চুলটাকে একটু স্ট্রেট করে এলাম বা গিয়ে একটু হেয়ার স্পা নিলাম বা যাবতীয় পার্লার ট্রিটমেন্ট। এবার এই যে পার্লার ট্রিটমেন্ট গুলো আমি নিচ্ছি, এটা কিন্তু একটা সাময়িক আমাকে একটা বিউটিফুল করে তুলছে আর কি। কিন্তু উইথ টাইম আমি হয়তো কিছুদিন বাদে দেখবো আমার চুলটা ড্রাই হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? পার্লারে কোনোভাবেই কিন্তু ওরা আমাকে অর্গানিক্যালি কিছু আমার চুলটাকে করছে না। ওরা যাবতীয় যা যা ইউজ করছে, যেমন হিট ইউজ করছে চুলে, এতে চুলটা স্ট্রেটনিং করছে, অনেকটা হিট যাচ্ছে চুলের ভেতর দিয়ে। তো এই যাবতীয় কারণে কিন্তু আমাদের চুলটা ড্যামেজ হচ্ছে ওপর থেকে। তারপর আমরা অনেকেই জানি না কি শ্যাম্পু ইউজ করা উচিত। আমি শুরুতেই পয়েন্টটা ধরেছিলাম, শ্যাম্পুর বিষয়ে আমরা অনেকেই ঠিকমতো আমাদের নলেজ নেই। আমি ইভেন যেহেতু অনেক কাস্টমার হ্যান্ডলিং হয়, অনেককে কনসালটেশন আমাকে দিতে হয়, এরকমও আমি শুনেছি যে তারা একটা যা খুশি হোক তারা ইউজ করে নেন, বললো আমার হাতের কাছে যেটা থাকে আমি ইউজ করে নিই। দ্যাট ইজ ভেরি মাচ হার্মফুল। তো চুলের ক্ষেত্রে কি দরকার? প্রথমত আমি প্রত্যেককে সাজেস্ট করব এই সময় এসে দাঁড়িয়ে একটা এমন শ্যাম্পু চুজ করা যেটা সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি হবে প্রথমত, যেটা ন্যাচারাল ক্লেনজার। এবার ন্যাচারাল ক্লেনজার তো এখন মার্কেটে গিয়ে আমি সব জায়গায় পাবো না। তো সেক্ষেত্রে ন্যাচারাল ক্লেনজার যে যারা তৈরি করে, যেরকম আমি নিজে শ্যাম্পু তৈরি করি, তো এই শ্যাম্পুটা কি করছে, এই শ্যাম্পুটা চুলকে তো তোমার সফট করছে, কারণ আমি যে শ্যাম্পুটা তৈরি করি এটাতে নিজস্ব একটা ন্যাচারাল কন্ডিশনিং এজেন্ট রয়েছে। এতে কি হচ্ছে, চুল পড়ছে না। এটার কাজই হচ্ছে জাস্ট চুলকে ওয়াশ করা, চুলের যাবতীয় ডার্টকে বের করে দেওয়া আর চুলকে স্মুথ রাখা। মানে উইথ এভরি হেয়ার ওয়াশ তোমার চুলটা স্মুথ থাকছে। আর একটা ব্যাপার হলো, চুলে আজকাল আমাদের তেল দেওয়ার কারোর সময় নেই, কারণ প্রত্যেকেই আমরা ওয়ার্কিং। আর এই প্যাচ প্যাচে গরমে ডেফিনেটলি চুলে তেল দেওয়াটা কারোর মাথাতেই আসবে না যে আমি চুলে এখন তেল দিই। তো তেল দেওয়াটা যেহেতু হচ্ছে না, কিন্তু চুলের কিন্তু একটা নিউট্রিশনও দরকার। তো চুলের নিউট্রিশনটা কিভাবে আমরা পাবো? আমি রিসেন্টলি একটা প্রোডাক্ট লঞ্চ করেছি যেটার নাম হচ্ছে হেয়ার কন্ডিশনিং ওয়াটার। এবারে হেয়ার কন্ডিশনিং ওয়াটারটা কি করছে, এটার ইউজেজটাও ভীষণ সিম্পল। আর এটা কিভাবে চুলে কাজ করছে, চুলে এটা প্রথমত একটা পুষ্টি দিচ্ছে, কারণ এর মধ্যে এমন অনেক ইনগ্রিডিয়েন্ট রয়েছে, লাইক ক্যামোমাইল রয়েছে। ক্যামোমাইল আমরা যদি গুগল করা হয় দেখতে পারবো এটা চুলের জন্য কতটা দরকার। চুলকে এটা গোড়া থেকে স্ট্রং করে। এটার মধ্যে রয়েছে হিমালয়ান অ্যাপেল সাইডার ভিনিগার। অ্যাপেল সাইডার ভিনিগারও চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা চুলের ড্রাইনেসটাকে কমায়, যাদের ড্যান্ড্রফের প্রবলেম সেইটা থেকে রিলিফ দেয়। তো এই একটা হেয়ার কন্ডিশনিং ওয়াটার কিন্তু শুধু আমার চুলকে সফট করছে না, বাট চুলটাকে ভেতর থেকে কিন্তু এটা পুষ্টি দিচ্ছে। তো যাদের পক্ষে এভরিডে হেয়ার কেয়ার ইন সেন্স লাইক চুলে তেল দেওয়া সম্ভব হচ্ছে না, তারা এই হেয়ার কন্ডিশনিং ওয়াটার একটা ইউজ করে দেখতে পারেন। এতে কি হচ্ছে, আমার চুলে যে তেল যাচ্ছে না, কিন্তু অন্যভাবে চুলে জিনিসটা পুষ্টি দিচ্ছে। তো এটা আমি কিভাবে ইউজ করার সাজেশন দিই, চুলটা নর্মালি ধুয়ে ফেলো, এবার সেটা শ্যাম্পু করেও হোক বা এভরিডে নর্মাল ওয়াশ করেও হোক। শেষ যে জলটা আমি চুলে দেব, সেই 1 মগ জলে 1 ছিপে হেয়ার কন্ডিশনিং ওয়াটার ফেলে দাও। তারপর সেই জলটা দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নাও। ধুয়ে নেওয়া হয়ে গেল, এবার এরপরে কিন্তু আমি চুলে আর জল দেব না। ওই ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি চুলটাকে নর্মালি টাওয়েল দিয়ে জাস্ট মুছে নিলাম। এরপর চুল শুকিয়ে যাওয়ার পরে চুলটা খুব ফুরফুরে থাকবে। আর তার সঙ্গে এই যে যাদের প্রচন্ড হেয়ার ফলের প্রবলেম, ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ার হয়ে যাচ্ছে, এই জিনিসটার থেকেও রিলিফ দেবে। আর একটা ব্যাপার হলো,
কেমিক্যালি ট্রিটেড যাদের হেয়ার, তারাও কিন্তু খুব ইজিলি এটা ইউজ করতে পারবে। তো প্রত্যেকের কাছে এই সাজেশনটা রইলো যে চুলের একটু যত্ন নিন, কারণ চুল কিন্তু আমাদের মানে সৌন্দর্যের একটা অন্যতম জিনিস। চুল ভালো থাকলে কিন্তু আলটিমেটলি নিজের পুরো একটা লুকটাও ভালো লাগে। তো চুলের জন্য এমন কিছু কখনোই করাটা উচিত না যেটা আমাদের চুলের জন্য হার্মফুল। তো আমি প্রত্যেককে এই টাইমে এসে প্রত্যেককেই সাজেস্ট করি যে সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি শ্যাম্পু ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেক মার্কেটের শ্যাম্পু ক্লেমও হয়তো করে যে আমার সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি শ্যাম্পু, বাট না, তার মধ্যে ভরে ভরে সালফেট অ্যান্ড প্যারাবেন রয়েছে। তো এই জিনিসগুলো থেকে আমরা কনজিউমাররা যদি একটু অ্যাওয়্যার হই, তো চুলের অনেক ক্ষেত্রে ভালো থাকতে পারে। আর এই গরমে যতটা পারবেন মাথা ঢেকে বেরোন, ছাতা নিয়ে বেরোন, ক্যাপ পরুন দরকার পড়লে। এতে কি হচ্ছে, চুলটা আমার সান ড্যামেজ থেকে কন্ট্রোল হচ্ছে। রোদের এক্সপোজারেও কিন্তু চুল নষ্ট হচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা এখন ওয়েদার কন্ডিশন, চুল খুলে বেরো 5 মিনিট পরেই দেখবে চুলের অবস্থা খারাপ। তো এই ওয়েদার কন্ডিশনে, এনভায়রনমেন্টালের এই অবস্থায় আমাদের নিজেদেরও একটা প্রপার ট্রিটমেন্ট দরকার চুলের, এবং তার সঙ্গে আমি যখন বাইরে বেরোচ্ছি প্রপার মেজার নিয়ে যদি আমরা বেরোই, চুল কিন্তু ভালো রাখাটা খুব মানে ইজি। খুব ভালো বললে। এবার এই জায়গা থেকে তো আমি একটা কোশ্চেন করব, যে তুমি বললে প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি এগুলো বললে, এবার এগুলো অবশ্যই কেমিক্যাল। তো তুমি বলো যে কেন একজন নর্মাল যারা আমরা মানুষ আছি, ছেলে মেয়ে সবাই, আমি কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল সবার জন্য এটা বলছি, তো এরা আমরা সবাই কেন সিনথেটিক প্রোডাক্ট ইউজ করব না, আর কেন আমরা এই অর্গানিক প্রোডাক্টের দিকে যাব, সেটা যদি তুমি একটু বলে বুঝিয়ে দাও। দেখো, অর্গানিক প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে, অর্গানিক প্রোডাক্টে প্রচন্ড পরিমাণে ভাইটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, প্রোটিন, এই যাবতীয় সব জিনিসপত্র অর্গানিক প্রোডাক্টসে অ্যাড করা হচ্ছে। যেরকম আমি যে শ্যাম্পুটা তৈরি করি, এটার মধ্যে কিন্তু প্রোটিন, ভাইটামিন এই দুটো অ্যাড রয়েছে। এবার প্রোটিন আর ভাইটামিন চুলের গ্রোথের জন্য বা চুলের হেলথের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে দেখতে গেলে এখন তুমি মার্কেটে যদি কোনো একটা প্রোডাক্ট নাও, যে কোনো একটা শ্যাম্পু যদি নাও, যারা অর্গানিক অবভিয়াসলি ক্লেম করছে না, সেক্ষেত্রে তুমি দেখতে গেলে তার মধ্যে এমন যাবতীয় অনেক তুমি ইনগ্রিডিয়েন্টস পাবে, প্যারাবেন পাবে, সেক্ষেত্রে তুমি সিলিকন পাবে, আরো যাবতীয় এরকম, তারপর সিনথেটিক কালার পাবে, অ্যাডেড ফ্রেগ্রেন্স পাবে। এবার এগুলো কিন্তু আলটিমেটলি চুলের গিয়ে ক্ষতিই করছে। যেরকম আমি যে প্রোডাক্ট গুলো তৈরি করি, আমি কিন্তু আলাদা করে কোনো পারফিউম অ্যাড করি না, কারণ আমি কাজ করি নেচার নিয়ে। আমার কাজ হচ্ছে ফুল, ফল, হার্বস, এইসব দিয়ে আমি প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করি। আমি যে শ্যাম্পুটা তৈরি করি সেটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হিবিস্কাস ফ্লাওয়ার। হিবিস্কাস ফ্লাওয়ার আমি যদি এখন এটা নিয়ে একটুখানি সার্চ করে দেখি, হিবিস্কাস আমাদের চুলের গ্রোথের জন্য বা চুলের একটা আলটিমেট হেলথের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এনশিয়েন্ট টাইমে দেখবে, যারা তখন তো অবভিয়াসলি এত নলেজ ছিল না সবার, সেই সময় জবা ফুলকে জাস্ট প্রিজার্ভ করে একটা হেয়ার ক্লেনজার তৈরি করা হতো, ভৃঙ্গরাজ, আমলা, যাবতীয় জিনিসপত্র দিয়ে একটা বাড়িতেই সবাই, মানে যারা আর্লি এজের, যারা মানে সেই সময়ের, প্রত্যেকে ওই ক্লেনজার তৈরি করে তারা চুল ওয়াশ করতো। তো তাদের সেই সময় প্রত্যেকটা মানুষের চুল দেখো, তাদের কিন্তু এত সমস্যা ছিল না। আমাদের আগে তো এখন ওই রিঠা দিয়ে অনেকে শ্যাম্পু করতো, রিঠা ফল। তোমার ভয়েসটা একটু কেটে এলো দিদি। রিঠা ফল দিয়ে অনেকে আগে শ্যাম্পু করতো, রিঠাকে গরম জলে ভিজিয়ে রাখতো, সেই জায়গা থেকে যে যতটুকু ফেনা বের হতো ওইটুকু দিয়েই চুলকে ওয়াশ করতো। এবার ওখানে কিন্তু ওই অত অত ফেনা হতো না, তার মানে কি ওর পিএইচ ব্যালেন্স ঠিকঠাক আছে, ক্ষার বেশি হ্যাঁ, নেই, অর্থাৎ বেস বেস যেটা বলি সেটা নেই, তাহলে রিঠা অবশ্যই চুলের জন্য আমরা তখন ভালো বলছি। তো ন্যাচারাল জিনিস, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। হ্যাঁ। তো এই জিনিসটা যেহেতু সেই সময় থেকে চলে এসছে, তো এখন এসে যখন এই জিনিসটা আমি সবাইকে এক্সপ্লেন করি, আমার ভালোও লাগে বলতে। আর যারা ব্যবহার করে উপকৃত হয়েছে, তাদের আমি, তাদের ক্ষেত্রেও মানে অ্যাকচুয়ালি তাদের কাছে আমি ভেরি মাচ থ্যাঙ্কফুল যে তারা আমাকে ট্রাস্ট করে এই জিনিসটায়।
তো সিনথেটিক প্রোডাক্টের মধ্যে কিন্তু তুমি এই যে এত রকম জিনিস সেগুলো কিন্তু সিনথেটিক প্রোডাক্টে পাবে না। সেক্ষেত্রে ইভেন এরকম অনেক প্রোডাক্ট আছে এগুলো ল্যাবে তৈরি হয়, এগুলো মানে ল্যাব মেড প্রোডাক্ট বেসিক্যালি বলতে গেলে, যেগুলো আরো যে মানে আরো যে হার্মফুল কেমিক্যাল যেগুলো অ্যাড হয় এগুলো ল্যাবে আলাদা করে তৈরি করা হয়, মানে এগুলো কোথাও থেকে ডিরাইভড নয়, বাট এগুলো জাস্ট তৈরি করা, ম্যান মেড। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকে দাঁড়িয়ে যদি আমি একটা অর্গানিক প্রোডাক্ট ইউজ করি, তো প্রচুর পরিমাণে ভাইটামিন, মিনারেল, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো যখন ভরা ভরা জিনিসপত্র রয়েছে, তো সেক্ষেত্রে আমি আশা করি লোকজন এখন অনেক সচেতন তারা নিজেদের স্কিন হেয়ার নিয়ে। তো তারা ডেফিনেটলি এমন একটা দিকে যাবে যেটা তাদের বেটারমেন্টের জন্যই তৈরি। একদমই তাই, আমরা এখন অনেকটাই সচেতন হয়েছি, তবুও কোনো জায়গা থেকে একটা অ্যাওয়ারনেস কাজ করে, সেই জন্যই আজকে লাইভটা রাখা। সেশনটা হলে কি হয়, আমার যেটা উদ্দেশ্য বিশেষ করে এক্সপার্টদের আনা এবং সেই জায়গা থেকে মানুষ একটু জানুক, মানে অ্যাওয়ারনেসটা গ্রো করা, সেই জন্যই আরো এই প্রচেষ্টাটা তুলে ধরা। আচ্ছা, একটা কোয়েশ্চেন এসছে, একজন জিজ্ঞাসা করছেন, বলছেন যে ম্যাম আমার চুল খুব পাতলা আর আমার চুল খুব ছোট, তো আমি আমার চুল লম্বা করতে চাই, কি করব? আচ্ছা, চুল লম্বা করার জন্য প্রথমত আমি যে প্রোডাক্ট গুলো সাজেস্ট করব, এবার সেটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট রয়েছে, সেটা নাম হচ্ছে কেশশ্রী হেয়ার বুস্টার টনিক। এবার এইটা হচ্ছে একটু অয়েল বেস। এটা অয়েল বেস কেন আমি সাজেস্ট করছি, যেহেতু চুল বড় করার জন্য প্রোডাক্ট, তো এইটাতে আহ, এমন কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে এটাতে, আবার হ্যাঁ এটা একটুখানি একটু ট্রিকি একটা প্রোডাক্ট। এটা ওয়াটার বেসও আবার অয়েল বেসও, মানে দুটোর কনককশনে তৈরি এই প্রোডাক্টটা, যেটা কি করছে আমার চুলটাকে চিপচিপে করছে না, অথচ আমার চুলটাকে যতটা তার প্রোটিন বা যতটা নিউট্রিশন দরকার সেটা দিচ্ছে, যেটাতে কি হচ্ছে চুল পাতলা হওয়া কম হবে, চুলের ভলিউম বাড়বে, চুল বড় হবে, আর চুল এই যে ঝরে পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া এই টেন্ডেন্সিটা ধীরে ধীরে কমে আসবে। আর এর সঙ্গে আমি সাজেস্ট করব যে অর্গানিক শ্যাম্পুতে শিফট করতে। তো এতে কি হবে, একটা যখন আমি প্রপার অর্গানিক দিকে শিফট করে যাচ্ছি না, তো একটা প্রপার বা একটা ভিজিবল রেজাল্ট আমি পাবো। সেক্ষেত্রে আমি এইটা ইউজ করলাম আবার শ্যাম্পু অন্য ইউজ করলাম, তাহলে কিন্তু জিনিসটা কাজে দেবে না। একই প্রসেসে যদি আমি আমার হেয়ার কেয়ার করতে থাকি, তো সেক্ষেত্রে একটা ডিজায়ার্ড রেজাল্ট উইথ টাইম আমি পাবো। আর আমার সঙ্গে কনসাল্ট করার জন্য কি করতে হবে সেটা দিদি তুমি হয়তো বোধহয় হ্যাঁ, নেক্সট আমি বলবো। বলবে। তার আগে আমরা একদম শেষের দিকেই চলে এসেছি সেশনটার, তো সবটাই ও সুন্দর করে বুঝিয়েছে। এবার সবার তরফ থেকে আমি একটা তোমার কাছে রিকোয়েস্ট বা কোশ্চেনই বলবো, কোয়ারি থাকবে, সেটা হচ্ছে ও বলেছে মাঝে মাঝেই বলেছে, তবু আমি বলে দিই, নিবেদিতা কিন্তু অর্গানিক এই যে লিখেছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার ফর্মুলেটার, অর্থাৎ ও কিন্তু ফর্মুলেশনটা করে নিজে হাতে, এখনো পর্যন্ত ওর সমস্ত কাজ কিন্তু নিজে হাতে করে। তো একদিক থেকে আমরা অর্গানিকও বলবো, হ্যান্ডমেডও বলবো। তো তোমার যেগুলো তুমি নিজে নিজে তৈরি করো, তোমার নিজ হাতে বানানো তোমার জিনিস, তোমার একদম সন্তান তুল্যই বলবো, কারণ নিজে হাতে বানানো জিনিসের সন্তান তুল্যই হয়। তো তোমার প্রোডাক্ট আমাদের সকলের জন্য, ছেলে বা মেয়ে সকলের জন্য কিভাবে হেল্প করবে একটু বলে দাও, এবং তুমি এটাও বলবে যে তোমার কোন কোন রেঞ্জের জিনিসগুলো আছে যাতে সবাই একটু উপকৃত হতে পারে। দেখো, আমি একটা জিনিসই বলবো, প্রথমে আমি যখন কারোর সঙ্গে কথা বলি, আমি যখন কনসালটেশন দিই, আমি যাবতীয় জিনিস নিয়ে আগে জিজ্ঞেস করে নিই কোনো প্রোডাক্টে তার মানে কোনো ইনগ্রেডিয়েন্টে তার অ্যালার্জি আছে কিনা, বা আগে সে কি ইউজ করেছে। তো এই জিনিসটা আমি যেটা করি সেটা বলে রাখি। মার্কেটের যে কোনো প্রোডাক্ট যে যেটা ইউজ করে থাকে না কেন, সেটা আমি যখন জানতে পারি যে এই প্রোডাক্টটা ইউজ করে তার কোনো রকম লাভ হচ্ছে না, আমি সেই প্রোডাক্টটা নিয়ে একটু রিসার্চ করি। রিসার্চ করে যখন আমি জিনিসগুলো দেখি যে কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে বা তার কিসে অ্যালার্জি রয়েছে, আমি এক ধাতে প্রোডাক্ট কিন্তু বানাই না, আমি কাস্টমাইজ করি অ্যাকর্ডিং টু দ্য নিড। এবার আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি এগুলো সব হচ্ছে স্কিন অ্যাপ্রুভড বা হেয়ার অ্যাপ্রুভড ম্যাটেরিয়াল, যে এগুলো 95% লোকের ক্ষেত্রেই এগুলো যাবে। বাকি যে পার্সেন্টেজটা, তো সেক্ষেত্রে আমি কি করি,
আমি আলোচনা করে প্রোডাক্ট কাস্টমাইজ করি। কিছু জিনিস এদিক ওদিক হয়তো আমাকে করতে হয়, বাট আমি সেই অনুযায়ী, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাস্টমাইজ করে দিই। আর আমার প্রোডাক্ট ছেলে বা মেয়ে, বাচ্চা, আমি প্রত্যেকের জন্য কাস্টমাইজ করি। ইভেন বাচ্চারাও ইউজ করতে পারবে, কারণ এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল নেই। তো যেহেতু নেই, আমি বাচ্চাদের ক্ষেত্রেও আমি সাজেস্ট করব যে যদি কনসালটেশন নিতে হয় অবশ্যই নিতে পারেন। আর ইট ইজ সেফ অন দ্য স্কিন অফ আ চাইল্ড অলসো, কারণ এগুলোতে কোনো কেমিক্যাল নেই। তুমি তাহলে একটু তোমার কি কি রেঞ্জের প্রোডাক্ট গুলো আছে, মানে স্কিন এবং হেয়ার বোথ, মানে কি কি রাখো সেগুলো একটা ইন ব্রিফ একটুখানি বলে দাও। মানে কোন কোন যে জায়গা থেকে মানুষ যদি একটু মুক্তির উপায় খোঁজে তাহলে কি কি তোমার কাছে পাবে, সেই রেঞ্জটুকু একটু বলে দাও। বাকিটা তো তোমার সাথে যখন কনসালটেশন করবে সেটা তুমি ব্রিফলি বলে দেবে। জাস্ট একটু সামারাইজ করে বলে দাও তোমার জিনিসগুলো কি কি তুমি রাখছো। আমার কাছে স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ আছে, স্কিন ফেস মিস্ট আছে। আমি যেহেতু শুরুতেই বলেছিলাম আমি টোনার তৈরি করি না, কারণ টোনার অনেক ক্ষেত্রে এটা স্কিনের জন্য ভীষণ হার্শ হতে পারে। তো সেক্ষেত্রে আমি ফেস মিস্ট তৈরি করি যেটা স্কিনের জন্য ভীষণ মাইল্ড। তো আমার কাছে ডিফারেন্ট টাইপ অফ ফেস মিস্ট আছে অ্যাকর্ডিং টু দ্য স্কিন টাইপ। ময়শ্চারাইজার আছে, সিরাম আছে, সানস্ক্রিন আমি নিজে তৈরি করি, সেই সানস্ক্রিন আছে। আর এক্সফোলিয়েটার আছে, যেটা যে কোনো স্কিন টাইপে যায়। ব্ল্যাকহেডস এর সমস্যার জন্য এক্সফোলিয়েটার আমি রাখি। আমার কাছে ফেস মাস্ক আছে। আর হেয়ার প্রোডাক্ট, আর হ্যাঁ, আর একটা জিনিস, অ্যান্টি এজিং প্রোডাক্ট আমি রিসেন্ট একটা এনেছি। তো যাদের একটু আর্লি এজিং এসে যাচ্ছে বা অলরেডি এজেড স্কিন, কিছু ইউজ করেন না বা করতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। তো অ্যান্টি এজিং প্রোডাক্ট আমার কাছে রয়েছে। হেয়ার প্রোডাক্ট আমি তৈরি করি, সেটা হচ্ছে হেয়ার ফলের জন্য, হেয়ার গ্রোথের জন্য। শ্যাম্পু আছে আমার কাছে। আর আমি রিসেন্ট তো একটা প্রোডাক্ট সাজেস্ট সবাইকে, সবার সঙ্গে আলোচনা করলাম, হেয়ার কন্ডিশনিং ওয়াটার, এবং সেটা কিভাবে হেল্পফুল সেটাও আমি বলেছি। আর খুব তাড়াতাড়ি আমার কাছে একটা হেয়ার মাস্কও আসতে চলেছে। আমার অ্যাকচুয়ালি প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট চলতেই থাকে, প্রোডাক্ট নিয়ে রিসার্চ চলতেই থাকে। তো খুব তাড়াতাড়ি একটা আমার কাছে হেয়ার মাস্কও আসতে চলেছে। আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য দিদি, আমি কিভাবে ডিটেলসটা শেয়ার করবো তুমি যদি হ্যাঁ একটু তুমি বলো। বলে দাও। তো ওর সাথে যারা যারা কন্ট্যাক্ট করবে অবশ্যই কিন্তু কনসালটেশন হবে, কারণ হচ্ছে ও যেটা বললো কাস্টমাইজড হয় এবং অর্গানিক হয়। যেমন ধরো আমরা একটা যে কোনো ব্র্যান্ডেরই বলছি, যদি কিছু একটা হয়তো শ্যাম্পু হোক, সাবান হোক, বা যাই হোক ময়শ্চারাইজার, সেটা কিন্তু সবাই ইউজ করে নিচ্ছি, তাই করতাম আমরা ফ্যামিলিতে, সেরকমই থাকতো। কিন্তু যেহেতু এখন প্রবলেম এসেছে, সামার কেয়ার হচ্ছে বা ধরো উইন্টারে অন্যরকম কেয়ার হবে। সামার উইন্টার এগুলো কিন্তু আলাদা আলাদা ঋতু বৈচিত্র্যের সাথে সাথে আসছে, এবং এখন কিন্তু হিউজ একটা প্রবলেম চলছে। আমাদের সিজনাল চেঞ্জেসটা ভীষণ ভাবে মানে এফেক্ট করে ভীষণ ভাবে। কারণ গরমে প্রচন্ড গরম, শীতকালে ঠান্ডা পড়ে না, বর্ষাকালে বৃষ্টি হয় না, মানে একটা যাতা রকম পরিস্থিতি শিকার আমরা। তো সেই জন্য কিন্তু কাস্টমাইজেশন ভীষণ জরুরি। কারণ আবারও আমি একই কথা বলছি, প্রত্যেকের শরীর, প্রত্যেকের স্কিন, হেয়ার টেক্সচার, তাদের রিকোয়ারমেন্টস, নিডস গুলো আলাদা আলাদা হয়। তো সেই জায়গা থেকে কিন্তু একটা কাস্টমাইজেশনের প্রয়োজন হয়। তো অবশ্যই ওর ওর সাথে যে মানে রিমিতার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাইবে বা চাইবেন, তারা অবশ্যই কনসালটেশন নেবে। এবং তুমি কিভাবে কনসালটেশন দাও ও কিন্তু বলেছে। এবার তোমার কনসালটেশন যে ব্যাপারটা আছে, তোমার প্রসিডিওরটা এবং তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, সেগুলো তুমি একটু শেয়ার করে দাও। আচ্ছা দিদি, আর একটা জিনিস, ফোন নাম্বারটাও কি আমি অন লাইভে বলবো? হ্যাঁ বলে দেবে, এবং তারপর আমরা লাইভটা শেষে আমরা নিচে কমেন্ট সেকশনে তুমি দিয়ে দিবে। বেশ বেশ। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে রাখি, যেটা একটু মিস আউট করে গেছি। আমার কাছে কিন্তু অ্যান্টি অ্যাকনে প্রোডাক্ট রেঞ্জও রয়েছে। এখন যেহেতু গরম পড়েছে, এখন র্যাশেস, পিম্পলস, এই ধরনের প্রবলেম গরমের জন্য শুধু নয়, অনেকের সারা বছর অনেকে ফেস করো। তো সেক্ষেত্রে আমার কাছে অ্যান্টি অ্যাকনে প্রোডাক্ট রেঞ্জও রয়েছে। যারা প্রচন্ড অ্যাকনের সমস্যায় ভুগছো, কিছুতেই রিলিফ পাচ্ছ না, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে নিও। আর আমার কনসালটেশন কিন্তু একদম ফ্রি অফ কস্ট, আমি কোনো চার্জ নিই না কনসালটেশনের। আমার কনসালটেশন নাম্বার হচ্ছে 7044183089। এটা হচ্ছে আমার কনসালটেশন নাম্বার। আমি সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি আমি, সরি, সন্ধে 6টা অবধি আমি কনসালটেশন দিই। এরপরে আমাকে যদি ফোনে ইনকেস নাও বা পাওয়া যায়, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল থাকি। আমি সন্ধে 6টার পরে আর অন দ্য ফোন কল কোনো কনসালটেশন দিই না। আর
আমি আগে প্রত্যেকের স্কিন টাইপ অ্যান্ড কিসে অ্যালার্জি অ্যান্ড অল এগুলো সব জেনে কিন্তু তারপরেই প্রোডাক্ট সাজেস্ট করি। কারণ কোনো প্রোডাক্ট যদি কারোর স্কিনে গিয়ে কোনো রকম ক্ষতি করে সেটা কিন্তু আমার কাম্য নয়। আমি চাই আমার প্রোডাক্ট ইউজ করে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে প্রিটি প্লিজ বাই নিবেদিতা। আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে, আমি এখনো অবধি কোনো পেজ তৈরি করে উঠতে পারিনি, কিন্তু আমার গ্রুপ রয়েছে, যে গ্রুপে জয়েন করতে পারেন আপনারা। আমি পরে যাবতীয় ডিটেলস সব কমেন্ট বক্সে শেয়ার করে দেব। সেই গ্রুপটা আপনারা ফেসবুকে সার্চ করে দেখে নিতে পারেন, সেই গ্রুপে জয়েন করুন। সেখানে আমি লাইভ করি, সেখানে আমি যাবতীয় প্রোডাক্ট আপডেট দিই, আমার যা যা নতুন লঞ্চেস আসে। আমার এখন গরমকালের স্পেশালাইজড কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে আমার এখন কাজ চলছে, সবাই অর্ডারস করছে, সেই অর্ডারস এর ডিসপ্যাচ যাবতীয় ডিটেলস আমি সেই গ্রুপে দিতে থাকি। তো আপনারা জয়েন করুন, আপনাদের সাথেও আশা করি আলোচনা হবে আরো। আর যারা আমার থেকে কনসালটেশন নিতে চান, এনি টাইম আমাকে কল করে নেবেন, বাট সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি যে কোনো টাইমে আপনারা কল করে নিতে পারেন। বেশ, খুব সুন্দরভাবে তুমি বলে দিলে। আশা করি সবাই অনেকটা উপকৃত হবে। যারা দেখেননি তারা আরেকবার রেকর্ডেড দেখে নেবেন। আর হেলথ সম্পর্কিত যে কোনো জিনিসের ক্ষেত্রে আমি বারবার আছি, সকলকেই বলি। তো আমি থাকবো। আগামীতেও নতুন কিছু আনার অবশ্যই চেষ্টা করব। আমাদের লাইভ সেশনটা অলমোস্ট শেষের পথে। নিবেদিতাকে অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস যে একটা সময় দিলে তুমি, এবং সেই জায়গা থেকে অনেকের অনেক কিছু জানতে পারলো। এই যে অনেকের প্রবলেম গুলো রয়েছে কিন্তু এইগুলো কিন্তু কোয়েশ্চেন অ্যারাইজ করে, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য, যে মানুষ কোয়েশ্চেন করুক, কোয়ারি আসুক। কোয়ারি আসলে তো অবশ্যই তবেই তো সলিউশনটা আমরা দিতে পারবো। হেলথ হোক, আমাদের স্কিন হোক বা হেয়ার কেয়ার হোক, যে কোনো কিছু কোয়ারি না আসলে বা এই যে আলোচনা না হলে আমরা বুঝতে পারি না। কেয়া নন্দী দত্ত, কেয়া দিয়ে আপনি জিজ্ঞাসা করছেন, যোগাযোগ করতে চাই। হ্যাঁ, ও বলে দিয়েছে ডিটেলসটা। লাইভটা এন্ড করে আমরা আবার ওর সমস্ত যোগাযোগ, যে নাম্বার রয়েছে, ওর পেজ রয়েছে, ওর যে গ্রুপ রয়েছে, বা ওর সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে উইথ টাইমিং ও লিখে দেবে। আপনি চাইলে রেকর্ডেডটাও দেখতে পারেন বা কমেন্ট সেকশন থেকে ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে। আজকে কিন্তু অনেকেই ছিলেন, অনেকে অনেক কোয়েশ্চেন করেছে। সেই জায়গা থেকে আশা করি সবাই সবার উত্তর পেয়েছেন। আর প্রথমটাতে আমি মোটামুটি জেনারেল গাইডলাইন গুলো, গরমে কি করবেন না করবেন, খাওয়া দাওয়া সবকিছু আমি শেয়ার করেছি, আরো আগামীতে করতে থাকবো। আগামী দিনে নতুন আবার একটা লাইভ সেশন নিয়ে নিশ্চয়ই চলে আসবো। তার সাথে যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, সেখানেও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর নিবেদিতাকেও যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই করতে পারেন। আর ওর কনসালটেশন নাম্বার তো দেয়াই থাকবে। থ্যাংক ইউ নিবেদিতা, তোমাকে অনেক ধন্যবাদ। সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। আজকে লাইভ সেশনটা শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হাইড্রেটেড থাকবেন। জল খাবেন বেশি করে, জলটা খুব জরুরি আমাদের স্কিন, হেলথ, হেয়ার সবকিছুর জন্য। থ্যাংক ইউ, শুভরাত্রি।